হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের ওয়েলকাম। তো যেটা বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, তার থিওরি পার্টটা শেষ হয়ে গেছে। আজকে এমসিকিউ পার্টটা আমরা শুরু করব। তো এমসিকিউ প্রথম স্লাইডেই চলে যাই। দেখুন, ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা, যে বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? বংশগতি বিদ্যার জনক আমরা কাকে বলছি? অপশন এ বলেছে চার্লস ডারউইন, অপশন বি বলেছে গ্রেগার জোহান মেন্ডেল, অপশন সি বলেছে হিউগো ডি ভ্রিস, না অপশন ডি বলেছে টি.এইচ. মর্গান। তাহলে বংশগতি বিদ্যার জনক, আচ্ছা আমরা ব্যাকে যাই। তাহলে এই যে টি.এইচ. মর্গান, টি.এইচ. মর্গানটা আমরা তো সবগুলোতেই দেখেছি যে মানে যেই এমসিকিউ যখন পড়ি তখন আমরা এলিমিনেট করি। আপনাদের জন্য এটা ডিটেলসে দিয়েছি, এটা মুখেও বলে দিচ্ছি যে কেন হচ্ছে না। টি.এইচ. মর্গান, ইনি কি করেছিলেন? ইনি লিঙ্কেজ আবিষ্কার করেছেন। ইনি কিন্তু বংশগতি বিদ্যার জনক নয়, তাহলে এটা হবে না। তারপর বলেছে যে হিউগো ডি ভ্রিস ইনি কি করেছিলেন? মিউটেশন বা পরিপ্রেক্ষিত প্রবক্তা, ইনিও হবে না, এটা থিওরি পার্টে পড়ানো হয়েছিল। তারপর গ্রিগার জোহান মন্ডল আর মেন্ডেল। আচ্ছা, তারপর বলেছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন ইনি কে প্রাকৃতিক নির্বাচন বাদটা করেছিলেন, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি গ্রেগার জোহান মেন্ডেল। তাহলে গ্রেগার জোহান মেন্ডেল, ইনি তাহলে বংশগতিবিদ্যার জনক। এই গ্রেগার জোহান মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষার মাধ্যমে বংশগতির দুটি প্রধান সূত্র পৃথকীকরণ আর স্বাধীন সঞ্চরণ এই আবিষ্কার করেন, তাই তাকে বংশগতি বিদ্যার জনক আমরা বলে থাকি। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে যে মেন্ডেল তার পরীক্ষার জন্য কোন উদ্ভিদ নির্বাচন করেছিলেন? মেন্ডেল তার পরীক্ষার জন্য কোন উদ্ভিদ নির্বাচন করেছিলেন? অপশন এ বলেছে ছোলা গাছ, বি বলেছে ভুট্টা গাছ, সি বলেছে সন্ধ্যা মালতী, নাকি ডি বলেছে মটর গাছ। তাহলে মেন্ডেল তার পরীক্ষায় কোনটা নিয়ে করেছিলেন? আচ্ছা, উনি ছোলা গাছ নিয়ে করেছিলেন? ছোলা গাছ নিয়ে তো করেননি, তাহলে এটা হবে না। উনি ভুট্টা গাছ নিয়েও করেননি, উনি সন্ধ্যা মালতী গাছটা নিয়েও কিন্তু করেননি। সন্ধ্যা মালতী গাছ নিয়ে কি করা হয়েছিল? সন্ধ্যা মালতী গাছের উপর অসম্পূর্ণ প্রকটতা, যেটা মানে মেন্ডেল বাদের ব্যতিক্রমী হিসেবে আমরা ধরবো, সেটা করা হয়েছিল। তাহলে এটা মানে এলিমিনেট করছি। তাহলে অ্যান্সার উইল বি মটর গাছ। আমাদের মেন্ডেল কিন্তু মটর গাছ নিয়ে করেছিলেন। ব্যাখ্যা হিসেবে আমরা জেনে রাখি যে মেন্ডেল তার বংশগতি পরীক্ষাগুলির জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন, কারণ এটি সুস্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল এবং এটি স্বপরাগযোগী হওয়ায় সহজেই খাঁটি বা বিশুদ্ধ উদ্ভিদ পাওয়া যেত। তার জন্য এই কেন্দ্রে সবসময় মটর গাছকে নিয়ে পরীক্ষাটা করে থাকেন। আশা করছি ক্লিয়ার। চলে আমরা নেক্সট স্লাইডে। 3 নাম্বার কোয়েশ্চেন, বংশগতির ধারক ও বাহক। বংশগতি যে বংশগতির ধারক ও বাহক কে? অপশন এ জিন, অপশন বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি সেন্ট্রোজোম। তাহলে ব্যাক ক্যালকুলেশন যদি যাই, সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোম আমাদের কোষ বিভাজনের সময় আমাদের বীনতন্তু গঠন করে, প্রধানত প্রাণী কোষেই দেখা যায়, তাই সেটা হলো না, এলিমিনেট করছি। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? মাইটোকন্ড্রিয়াকে আমাদের কোষের শক্তিঘর বলা হয়, তার জন্য সেটাকেও আমরা এলিমিনেট করছি। তারপর বলেছি রাইবোজোম। রাইবোজোম কি করে? আমাদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সেটাও হবে না, এলিমিনেট করছি। তাহলে কি হয়ে যাবে? জিন। জিন ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাখ্যা হিসেবে আমরা মনে রাখবো যে জিন হলো ক্রোমোজোমের উপর অবস্থিত ডিএনএ নির্দিষ্ট অংশ, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেটা যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বহন করবে, তাই এটাকে আমরা জিন বলবো। পরে কোয়েশ্চেন বলছে মেন্ডেলের এক সংকর জনন থেকে কোন সূত্রটি পাওয়া যায়? স্বাধীন সঞ্চালনের সূত্র, প্রকটতার সূত্র, একীভবনের সূত্র, নাকি লিঙ্কেজের সূত্র? যারা থিওরি পার্টটা পড়েছেন তাদের কাছে ক্লিয়ার, যারা পড়েননি দেখেননি এখনো দেখে আসবেন, দেখবেন। তাহলে এইটা এলিমিনেট প্রথমে করি। তাহলে স্বাধীন সঞ্চালনের সূত্র, স্বাধীন সঞ্চালনের সূত্র সেটা কোথায় ছিল? দ্বিসংকর জননে, তো সেটা হবে না, প্রথমে এলিমিনেট করব। তারপর বলেছে প্রকটতার সূত্র, প্রকটতার সূত্র সেটাও হবে না, কারণ আমরা কি বলতে পারি যে এক সংকর জননের মানে যেই ফার্স্ট জেনারেশনে
সেখানে বোঝা যায় যে সেটি প্রকটতার সূত্রকে ডিফাইন করে যে ফার্স্ট জেনারেশন, তাহলে সেটাও হবে না। পৃথকী ভবনের সূত্র আছে, লিঙ্কেজ সূত্র, লিঙ্কেজ সূত্র কিন্তু মেন্ডেলের ব্যতিক্রম হিসেবে ধরুন, তাহলে সেটাও হবে না, এলিমিনেট করছি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি পৃথকী ভবনের সূত্র। কারণ হিসেবে বলতে পারি যে এক সংকর জননের যে সেকেন্ড জনুর যে ফলাফল থেকে মেন্ডেলে এই সিদ্ধান্তে আসেন যে গ্যামেট গঠনকালে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর গুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। যেহেতু পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে, তাই আমরা তাকে পৃথকীকরণের সূত্র বলছি। সেটা আবার কিসের মধ্যে? মানে ল অফ সেগ্রিগেশন পড়েছিলাম, ল অফ সেগ্রিগেশন পৃথকীকরণ। সেটা কার মধ্যে? সেটা আবার মেন্ডেলের ফার্স্ট এক সংখ্যা জননের মধ্যে পড়ছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলছে যে মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে F2 জিনোটাইপ অনুপাত কি? আমাদের যে এক সংকর জনন তার জিনোটাইপ অনুপাতটা কি? তাহলে এই 1:2:1, আচ্ছা 1:2:1, এটা কি আমাদের কিন্তু ফেনোটাইপ বলেছে, ঠিক আছে, ফেনোটাইপ বলেছে। এই 1:1 কি? এটা হলো জিনোটাইপ, এটা জিনোটাইপ, তাই হবে না। আর 9:3:1 কি? এটা দ্বিসংকর জননের, এটা এক সংকর জননের নয়। তারপর বলেছে 3:1 নাকি 1:1? আচ্ছা 1:1 এটা সাধারণত এক সংকর জননের টেস্ট ক্রস করলে আমরা পাবো, তাহলে এটাও হবে না। তাই অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি 3:1। কারণ এক সংকর জননের F2 জনুতে 3 ভাগ প্রকট বৈশিষ্ট্য এবং 1 ভাগ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে, তাই বাহ্যিক ফিনোটাইপ অনুপাত কি হবে? এই 3:1। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। মেন্ডেলের এক সংকর জননের F2 জনুতে F2 জিনোটাইপ অনুপাতটা কি? জিনোটাইপ অনুপাতটা কি? এটা হলো বলছে 3:1, এ বি বলছে 1:2:1, অপশন সি বলছে 9:3:1, আর অপশন ডি বলছে 1:1:1:1। তাহলে এই যে 3:1, কোশ্চেনটা দেখুন, এক সংকর জননের জিনোটাইপ, তাহলে 3:1, 3:1 কি? 3:1 কিন্তু যে ফিনোটাইপ, তাহলে এটা হবে না। অপশন সি যেটা বলছে এটা তো দ্বিসংকর, এটাও হবে না। 1:1:1, এটা হলো দ্বিসংকরের ট্রেস ক্রস এর ফিনোটাইপের রেশিও, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি 1:2:1, 1:2:1 হয়ে যাবে জিনোটাইপ ফিচার। যার মধ্যে এই 1 হলো, আমি থিওরিতে বলেছিলাম 1, একটা হলো হবে লম্বা, দুটো হয়ে যাবে হলো তার দুভাগ সংকর, মানে এক ভাগ হয়ে যাবে বিশুদ্ধ বৈশিষ্ট্য যেটা লম্বা, দুভাগ হয়ে যাবে তার যেই মিশ্র যেই দুভাগ হলো সংকর প্রকরটা, আর এক ভাগ হয়ে যাবে বিশুদ্ধ প্রচ্ছন্ন। সেখান থেকে এটা এসেছে। পরে কোয়েশ্চেন বলেছে মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে কোন সূত্রটি প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের মেন্ডেলের যে দ্বিসংকর জনন তাতে কি প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ বলেছে পৃথক বিভাজনের সূত্র, অপশন ই বলেছে, বি বলেছে স্বাধীন সঞ্চালনের সূত্র, সি বলেছে অসম্পূর্ণ প্রকটতা, নাকি ডি বলেছে সপক প্রকটতা। তাহলে আমাদের পৃথকী ভবনের সূত্র, কোয়েশ্চেন হচ্ছে যে দ্বিসংকর, পৃথকী ভবনের সূত্র কার? পৃথকী ভবনের সূত্র আমাদের এক সংকর জনন থেকে পড়েছিলাম, তাহলে হবে না, এটা এলিমিনেট করলাম। তারপর বলেছে স্বাধীন সঞ্চালনের সূত্র, আচ্ছা। তারপর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতাও কিসের? অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের ব্যতিক্রমীর মধ্যে পড়ছে, সেটাও হবে না। সহপ্রকটতাও মেন্ডেলের ব্যতিক্রমী হিসেবে আমরা দেখতে পাবো, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি স্বাধীন সঞ্চালনের সূত্র। কারণ যে এই দ্বিসংকর জনন প্রমাণ করে যে দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য গ্যামেট গঠনকালে কেবল পরস্পর থেকে পৃথকই হয় না, বরং স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য মানে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়। তার জন্যই সেটাকে আমরা ধরবো। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে যে মেন্ডেলের দ্বিসংকর জননের এই F2 জনুতে ফেনোটাইপিক অনুপাতটা কি হবে? F2 জনুতে ফেনোটাইপিক অনুপাতটা কি? তাহলে অপশন এ বলেছে 1:2:1, অপশন বি বলেছে 3:1, অপশন সি বলেছে 1:1, অপশন ডি বলেছে 9:3:1।
3:1, তাহলে এই 1:2 এটা কি? এটা এক সংকর জননের একটা জিনোটাইপ অনুপাত, এটা হবে না। তারপর বলেছে 3:1, 3:1টা কি? এক সংকর জননের ফেনোটাইপ, এটাও হবে না। 1:1টা কি? 1:1 হলো টেস্ট ক্রস করালে আমাদের সেটা পাওয়া যাবে এক সংকর জননের, তাহলে সেটাও হবে না। তারপর তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি 9:3:1। ক্লিয়ার? কারণ আমরা এখান থেকে যে জানতে পারি যে এই F2 তে 4টি বিভিন্ন ফেনোটাইপ, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল আর সবুজ কুঞ্চিত, এই 4টি ভ্যারিয়েশন পাই, সেটাই আমাদের 9:3:1 নামে অনুপাতে প্রকাশিত হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন, বলেছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে। যে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য মানে কি? তার বাহ্যিক গঠন বা বাহ্যিক ফিচার, সেটাকে আমরা কি হিসেবে বলি? বাহ্যিক বৈশিষ্ট্যকে এ বলছে জিনোটাইপ, বি বলছে অ্যালিল, সি বলছে ফিনোটাইপ আর ডি বলছে লোকাস। তাহলে জিনোটাইপ মানে কি? যার জিনগত বৈশিষ্ট্য, তাহলে এটা হবে না, এলিমিনেট করছি। তারপর বলছে অ্যালিলটা কি? অ্যালিলটা হলো একটি নির্দিষ্ট জিনের বিভিন্ন রূপভেদ, এটাও হবে না। বিভিন্ন রূপভেদ মানে সেটাকে ক্যাপিটাল টি না স্মল টি বলবো, সেই যে রূপভেদটা সেটা হলো অ্যালিল, সেটাকে এলিমিনেট করছি। তারপর লোকাসটা কি? ক্রোমোজোমের উপর যে জিনের অবস্থান তাকে আমরা বলি লোকাস, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? ফেনোটাইপ। তাহলে ফেনোটাইপটা হলো জীবের একটা জিনগত বৈশিষ্ট্য এবং পরিবেশের প্রভাবে প্রকাশিত হওয়া একটি বাহ্যিক বৈশিষ্ট্য, যা আমাদের পর্যবেক্ষণ করতে পারি যে সেটা মানে কি লম্বা হবে, বেটে হবে না কি কালার হবে, সেটাকে ডিফাইন করে থাকে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে কোন জীবের জিনগত গঠনকে কি বলবো? কোন জীবের যে জিনগত গঠন তাকে আমরা কি বলবো? অপশন এ বলেছে ফেনোটাইপ, অপশন বি বলেছে জিনোটাইপ, অপশন সি বলেছে হেটেরোজাইগাস, না অপশন ডি বলেছে হোমোজাইগাস। তা ফেনোটাইপ মানে কি? তার জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে সেটা এখানে হবে না, কেননা বলেছে তো সেখানে জীবের জিনগত গঠন। তারপর আমরা আচ্ছা জিনোটাইপ, আচ্ছা তারপর বলেছে হেটেরোজাইগাস কি? যেটা ভিন্ন প্রকৃতির মধ্যে হবে, মানে যেটি দুটি ভিন্ন প্রকৃতির দুটি অ্যালিল, মানে টি টি এটা, এগুলো তো এটাও হবে না। হোমোজাইগাস এটাও হবে না, মানে টি টি। তাহলে কি হয়ে যাবে? অপশন উইল বি জিনোটাইপ। কেননা জিনোটাইপ হলো কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন জোড়ার প্রকৃতি বা অ্যালিলিক গঠন, এই ক্যাপিটাল টি টি এগুলো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? জিনো। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি? অসম্পূর্ণ প্রকটতা তার উদাহরণটা কি? মোটর গাছের দৈর্ঘ্য, এখানে এ বলেছে, বি বলেছে মানুষের এবিও ব্লাড গ্রুপ, সি বলেছে সন্ধ্যা মালতী ফুলের বর্ণ, নাকি ডি হিমোফিলিয়া রোগ। ঠিক আছে, তাহলে আমাদের মোটর গাছ অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স যেটা, তাহলে মোটর গাছের দৈর্ঘ্য তো এটার উদাহরণ কখনোই হবে না। মানুষের এবিও ব্লাড গ্রুপও হবে না, কারণ এটা সহপ্রকটতার উদাহরণ। আর মোটর গাছ নিয়ে তো মেন্ডেল এমনিই করেছিলেন এক সংকর দ্বিসংকর, এটা তার জন্যই হলো না। হিমোফিলিয়াও হবে না, হিমোফিলিয়া তো একটা ডিজিজ, এটা মানে হিমোফিলিয়া একটা এক্স লিঙ্কড জনিত প্রচ্ছন্ন রোগ, যেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি সন্ধ্যা মালতী ফুলের বর্ণ। সেটা কি জেনেছিলাম আমরা, যে হিটেরোজাইগাস একটা উৎপন্ন হবে, সেটা মানে এইখান থেকে যে অসম্পূর্ণ প্রকট, মানে যার অসম্পূর্ণ ভাবে যেটা প্রকট হচ্ছে, মানে একটা লাল লাল ফুল আর সাদা ফুলের মধ্যে যদি সংক্রমণ করি তাহলে একটা গোলাপি ফুল উৎপন্ন হচ্ছে, সেটার উদাহরণ আমি দিয়েছিলাম, সেটাই সন্ধ্যামালতী ফুলের বর্ণ হিসেবে আমরা ধরবো। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে প্রকটতার একটি উদাহরণ, প্রকটতা বা কোডমিনেন্স এর উদাহরণ কি? অপশন এ বলেছে মানুষের এবিও ব্লাড গ্রুপ, বি বলেছে থ্যালাসেমিয়া, সি বলেছে মটর গাছের ফুলের বর্ণ, ডি বলেছে সন্ধ্যা মালতীর ফুলের বর্ণ। তাহলে আমাদের এই যে ব্যাকে যদি যাই, তাহলে সন্ধ্যা মালতী ফুলের বর্ণ সেটা কি অসম্পূর্ণ প্রকটতা, তাহলে এটা হবে না। মটর গাছের ফুলের বর্ণ সেটাও হবে না। থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, সেটাও হবে না। কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি এবিও। কারণ
এই সহপ্রকটতায় হেটেরোজাইগাস অবস্থায় দুটি অ্যালিলই সম্পূর্ণভাবে সমানভাবে প্রকাশিত হয়। যেমন এবি ব্লাড গ্রুপ, এই এবি ব্লাড গ্রুপে এবি দুটোই সমানভাবে প্রকট হচ্ছে, তাই আমরা এবি ও ব্লাড গ্রুপকে সহপ্রকটতার হিসাবে ধরবো, উদাহরণ হিসাবে। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন হলো মানুষের দেহ কোষে অটোজোমের সংখ্যা কত? মানুষের যে দেহ কোষ তার অটোজোমের সংখ্যা কত? অপশন এ বলেছে 46টি, বি বলেছে 23টি, সি বলেছে 44টি, আর ডি বলেছে 2টি। তাহলে 2টি একজন, এটা তো 6 ক্রোমোজোম, এটা হবে না। তাহলে 44টি। আচ্ছা, আবার বলেছে 23টি। 23টি, তাহলে 23টি কি মানুষের ক্রোমোজোমের সংখ্যা? ঠিক আছে, 23টি, 23 জোড়া কিন্তু বলেনি, 23টি বলেছে। আর এটার অটোজোমের সংখ্যা কত? আচ্ছা 46টি। 46টি তো নয়, 46টা টোটাল, কেননা উল্লেখ করে দিয়েছে অটোজোম। তাহলে এটাও হবে না। তাহলে কত? অটোজোমের সংখ্যা আমাদের 44টি বা 22 জোড়া। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। বলেছে নিম্নলিখিত কোনটি সিক্স ক্রোমোজোম, সিক্স ক্রোমোজোমের জন্য, সিক্স ক্রোমোজোম আর কি বলবো। অপশন এ বলেছে 21 নম্বর ক্রোমোজোম, বি বলেছে এক্স ওয়াই ক্রোমোজোম, সি বলেছে 22 নম্বর ক্রোমোজোম, আর ডি বলেছে 11 নাম্বার বা ক্রোমোজোমের 11 নাম্বার ক্রোমোজোম। তাহলে আমরা এই এই যে 11 নাম্বার ক্রোমোজোম বা 22 নাম্বার ক্রোমোজোম বা 21 নাম্বার ক্রোমোজোম, এই তিনটেই হবে না। কারণ এই তিনটে কি, তিনটে অটোজোমাল। কারণ আমরা জেনেছি যে আমাদের সেক্স ক্রোমোজোমের 46টির মধ্যে 44টি হলো অটোজোম, আর এক জোড়া বা দুটি হলো সেক্স ক্রোমোজোম। সেই এক জোড়া যেটা থাকবে এক্স এক্স বা এক্স ওয়াই, সেটা কি আমাদের সেক্স ক্রোমোজোম। তার জন্য এটা হয়ে গেল। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। মানুষের ক্ষেত্রে পুরুষদের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটা? তাহলে পুরুষদের লিঙ্গ নির্ধারক কোনটা হবে? তার জন্য বলেছে অপশন এ এক্স এক্স, অপশন বি এক্স ওয়াই, অপশন সি এক্স জিরো মানে এক্স ও, আর ডি বলেছে এক্স এক্স ওয়াই। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি বলবো? থিওরি পড়ার সময় বলেছিলাম মহিলাদের ক্ষেত্রে হবে এক্স এক্স, তাই এটা তো এলিমিনেটই করবো। সেক্স ক্রোমোজোম তো দুজোড়া হবে। এক্স জিরো এক্স ও কি হতে পারে? হতে পারে না। কারণ এই এক্স ও মানে কি একটা একটা হচ্ছে, একটা মিসিং, একটা হচ্ছে। সেটার জন্য কি হয়েছিল? সেটার জন্য টার্নার সিনড্রোম হয়েছিল, তাই সেটা হলো না। এক্স এক্স ওয়াইও হবে না, কারণ সেটা তো কি ক্লাইনফিল্টার সিনড্রোমের একটা অ্যাবনর্মালিটি। কেননা ধরুন একটা মানে এক্স মানে একজোড়া ছিল সেক্স ক্রোমোজোম, তার সাথে আরেকটা অ্যাড হয়ে গেল, 47টা হয়ে গেল, তাই এটা হলো না। তাহলে পুরুষদের ক্ষেত্রে এই এক্স ওয়াই দ্বারা ডিটারমাইন করা হয়ে থাকে। সাধারণ পুরুষদের ক্ষেত্রে এক জোড়া সেক্স ক্রোমোজোম হলো একটা এক্স একটা ওয়াই, যেটা আমাদের এই সেক্স এই যে ওয়াই ক্রোমোজোমটা পুরুষদের এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই ক্রোমোজোমটাই ডিনোট করবে যে পরবর্তী মানে সে যে পুরুষ সে তার জন্য। কেননা এক্সটা তো মেয়েদেরও রয়েছে, কিন্তু মেয়েদের এক্স এক্স আর ছেলেদের এক্স ওয়াই। এক্স ওয়াই কি? এক্স ওয়াই একটা হেটেরোজাইগাস ইয়ে আর কি ক্রোমোজোম, কারণ দুটো ভিন্ন, হেটারো। তারপর কোয়েশ্চেন বলেছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী কে? আমরা এটা নিয়ে থিওরি পার্টে বলেছিলাম যে, তাহলে এবার জানি, বলুন কি হবে। যে অপশন এ বলেছে মা, অপশন বি বলেছে বাবা, অপশন সি বলেছে মা বাবা উভয়ই, নাকি ডি অটোজোম। দেখুন অটোজোম তো কখনোই সিক্স ক্রোমোজোমের মধ্যে আসেই না, প্রথমে এলিমিনেট করব। মা বাবা, মা বাবা উভয়ই, সেটাও নয়। কারণ আমি থিওরি পার্ট, দেখুন মা বাবা উভয়ের থেকে চারিত্রিক বৈশিষ্ট্য আসবে, কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছে যে লিঙ্গ নির্ধারণ। মা বাবা, মার থেকে কিন্তু লিঙ্গ নির্ধারণ হয় না, তাই মা বাবা এই দুটো হবে না, মাও হবে না। কারণ মায়ের যেই ক্রোমোজোমটা, যে সেক্স ক্রোমোজোমটা যেটা দিয়ে ডিটারমাইন হয় যে একজন শিশু যে সে ছেলে হবে না মেয়ে হবে, তাহলে মার থেকেও না, তাহলে সেটা কি হয়ে যাবে? বাবার থেকে। কারণ মায়ের কাছে কেবল এক্স ক্রোমোজোম এক্স এক্সই থাকে, তিনি সর্বদাই সন্তানকে এক্স ক্রোমোজোমই দেন। আর বাবার কাছে এক্স ওয়াই যেটুকু থাকে সেখান থেকে এক্স ওয়াই থাকতে বাবার এই ওয়াই ক্রোমোজোমই ডিটারমিন করবে সে মানে ওয়াইটা যদি আসে তাহলে সে জেন্ডার হিসেবে কি হবে? মেল হবে। আর যদি এক্স বাবার এক্স আসে তাহলে মায়েরও এক্স আসবে, বাবারও এক্স আসবে, এসে এক্স এক্স হয়ে সে কি হবে? ফিমেল হবে। আশা করছি ক্লিয়ার।
চলে আসবো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে মিউটেশন তত্ত্বের প্রবক্তাটা কি? মিউটেশন তত্ত্ব যে তার প্রবক্তাটা কি? অপশন এ বলেছে মেন্ডেল, অপশন বি বলেছে ল্যামার, অপশন সি বলেছে হিউগো ডি ভিস, নাকি ডি বলেছে ভাইসম্যান। তাহলে এই যে মেন্ডেল, মেন্ডেলটা কি? মেন্ডেল ইনি বংশগতি বিদ্যার জনক, তাই সেটা প্রথমেই এলিমিনেট করলাম, সেটা হবে না। তারপর বি বলেছে ল্যামার, ল্যামার কি? ল্যামার হলো তিনি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ করেছেন প্রবক্তা, ইনিও হলেন না। হিউগো ডি ভিস, আচ্ছা তারপর বলেছে ভাইসম্যান, ভাইসম্যান কি? প্লাজমা তত্ত্বের প্রবক্তা, তাহলে সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি হিউগো ডি ভিস। ইনি কি করেছিলেন? এই মিউটেশনের প্রবক্তা, এই প্রবক্তা হিসেবে গণ্য করা হয় এনাকে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে ডিএনএ এর একটি বেস পেয়ারের পরিবর্তন কি বলা হয়? ডিএনএ এর যে বেস পেয়ার তার পরিবর্তনকে কি বলবো? অপশন এ বলেছে ক্রোমোজোমাল মিউটেশন, বি বলেছে পয়েন্ট মিউটেশন, সি বলেছে ফ্রেম শিফট মিউটেশন, নাকি ডি বলেছে লিঙ্কেজ। তাহলে এই যে আমরা যদি ব্যাক থেকে যাই, তাহলে এই যে লিঙ্কেজ, লিঙ্কেজটা কি? যে ক্রোমোজোমের মানে লিঙ্কেজ কি? যেখানে আমাদের যে ক্রোমোজোমে অবস্থিত জিনগুলির একসঙ্গে যেই থাকার প্রবণতা, তাকে বলছে। কিন্তু কোয়েশ্চেনটা কি দিয়েছে? ডিএনএ একটি বেস পেয়ারের পরিবর্তন। ডিএনএ যে বেস পেয়ার, মানে ডিএনএ এর মধ্যে যে ক্রোমোজোম থাকছে, তাতে যেই 23 জোড়া মানে 23 পেয়ার্স থাকছে, তার যে পরিবর্তনকে কি বলছি? ফ্রেম, এটা লিঙ্কেজ বলছি না। লিঙ্কেজ মানে কি? একসঙ্গে থাকার প্রবণতা। ফ্রেমশিপ মিউটেশনটা কি? যখন জিনে একটি বা দুটি বেস পেয়ার যুক্ত বা বাদ পড়ে যায়, মানে রিডিং একটা বা যখন বাদ পড়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, সেটাকে আমরা বলবো ফ্রেম শিফট। তাহলে সেটাও হচ্ছে না। পয়েন্ট মিউটেশন, আচ্ছা। আর ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন যেটা হলো যখন ক্রোমোজোমের গঠনগত বা সংখ্যা গত বড় পরিবর্তন হবে, যখন কোনো বড় পরিবর্তন হবে তখন ক্রোমোজোমাল বলছে, তাহলে সেটাও এটার হবে না। তাহলে কি হয়ে যাবে? পয়েন্ট মিউটেশন। তাহলে অ্যান্সার ইজ দা পয়েন্ট মিউটেশন, বেস পেয়ারের পরিবর্তন। এই পয়েন্ট মিউটেশনের আমরা থিওরি পার্টে বলেছিলাম, মানে বেস পেয়ারের পরিবর্তনে পয়েন্ট মিউটেশনের একটা উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো সিকেল সেল অ্যানিমিয়া। তার শেষ আমাদের এই ওই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসটাকে দেখতে অনেকটা কাস্তে হাতুড়ির মতো হয়ে যাবে, কাস্তে আকার। এই যে উদাহরণ হিসেবে আমরা সিকেল সেল অ্যানিমিয়াটা মনে রাখবো। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে নিচের কোনটি বংশগত রোগ নয়? কোনটা বংশগত রোগ নয়? অপশন এ বলেছে হিমোফিলিয়া, অপশন বি বলেছে বর্ণান্ধতা, অপশন সি বলেছে ম্যালেরিয়া, আর অপশন ডি বলেছে থ্যালাসেমিয়া। তাহলে কোনটা বলেছে যে বংশগত রোগ নয়? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি? একটা অটোজোমাল প্রচ্ছন্ন বংশগতিত রোগ, এটা হবে না। তারপর চলে আসি বর্ণান্ধতা, বর্ণান্ধতাও একটা এক্স 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 ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, বংশগত, তাহলে সেটাও হবে না। তারপর হিমোফিলিয়া, হিমোফিলিয়াও একটা এক্স লিঙ্ক বাহিত বংশগত রোগ প্রচ্ছন্ন, সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা ম্যালেরিয়া, বিকজ ম্যালেরিয়াটা হয় কি? মশা দ্বারা, মশার দ্বারা বাহিত হয়ে আসে। এটা কোনো জেনেটিক মানে বংশগতির সাথে সম্পর্ক না, মানে কাউকে আজকে আমার ম্যালেরিয়া হয়েছে বলে মানে আমার ছেলে মেয়েরও ম্যালেরিয়া হবে, এরকম বিষয়টা একদমই নয়। আশা করছি ক্লিয়ার। আর বাকি তিনটে যেটা আছে সেটা কিন্তু জেনেটিক্যাল, মানে মা বাবার থাকলে প্রচ্ছন্ন অবস্থায়, ধরুন একটা জেনারেশন প্রচ্ছন্ন অবস্থায় আছে, পরবর্তীতে সেটা প্রকট অবস্থায় চলে আসতে পারে, তার জন্য বাকি তিনটে বংশগত রোগ। চলে আসছি পরের কোয়েশ্চেনে। বলেছে রয়েল ডিজিজ নামে পরিচিত রোগ কোনটি? রয়েল ডিজিজ, রয়েল ডিজিজ নামে কোন রোগগুলোকে বলা হয়ে থাকে? অপশন এ বলেছে থ্যালাসেমিয়া, অপশন বি বলেছে বর্ণান্ধতা, অপশন সি বলেছে হিমোফিলিয়া, নাকি অপশন ডি বলেছে ডাউন সিনড্রোম। তাহলে এই যে ব্যাক দিক থেকে যাই এলিমিনেট করতে করতে, যে ধরুন ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোম একটি অটোসোমাল বাহিত প্রচ্ছন্ন রোগ, তাহলে সেটা হবে না, এলিমিনেট করছি। তারপর কি বলেছে? হিমোফিলিয়া, আচ্ছা। তারপর হচ্ছে বর্ণান্ধতা, বর্ণান্ধতাও কি এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ, সেটাও হবে না। যে মানে লাল আর সবুজের মধ্যে চিনতে পারছে না, মানে কতটা ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, লাল আর সবুজ সেটা পার্থক্য করতে পারছে না, তার জন্য বর্ণান্ধতা সেটাও হচ্ছে না। থ্যালাসেমিয়া সেটাও হচ্ছে না, সেটাও একটা অটোজোমাল বাহিত, অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এটাও এলিমিনেট করলাম। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা হিমোফিলিয়া। কারণ হিসেবে ব্রিটেনের রাজ পরিবারে এই রোগটি একাধিকবার দেখা গিয়েছিল বলে
হিমোফিলিয়াকে আমরা রাজকীয় রোগ বা রয়্যাল ডিজিজ রোগ বলা হয়। এই হিমোফিলিয়া রোগটা দেখুন, এটা তো বংশগত রোগ হিমোফিলিয়াটাও, তাই এটা এই ব্রিটেনের রাজ পরিবারের অনেক জেনারেশনে দেখা গিয়েছিল, তাই তার জন্য এটা রয়্যাল ডিজিজও বলা হয়ে থাকে। বংশগত রোগ, তাহলে একজনের যদি প্রকট অবস্থায় আসে, তাহলে মানে প্রচ্ছন্ন ছিল, তার একটা ফেজে প্রকটে হয়ে এসেছে, মানে পরপর কিছু কিছু মানুষের হয়েছে, তো তার জন্য এটা রয়্যাল ডিজিজ বলছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোন বংশগত রোগ রক্ততঞ্চনকে ব্যাহত করে? তাহলে অপশন এ বলছে সিকল সেল অ্যানিমিয়া, বি বলছে হিমোফিলিয়া, সি বলছে অ্যালবিনিজম, আর ডি বলছে থ্যালাসেমিয়া। তাহলে এই যে এলিমিনেট কি করে করবো, যে বংশগত রোগের রক্ততঞ্চনকে ব্যাহত করবে কে, রক্ততঞ্চন ব্যাহত করবে মানে কেটে গেলে সেই জায়গাটা, যে কেটে গেলে তো কি, কেটে গেলে কি হয়, আমাদের রক্ত তঞ্চিত হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেটা সেখানে এমনি ব্লিডিং ক্লটিং টাইম হিসেবে জুড়ে মানে বন্ধ হয়ে যাবে রক্তটা, কিন্তু এই রোগটা হলে সেটা হবে না, মানে রক্ত একবার কেটে গেলে বন্ধ হতে চাবে না। সেটা কি থ্যালাসিমিয়া? না, থ্যালাসিমিয়াটা কি একটা হিমোগ্লোবিন উৎপাদনের মানে একটা রক্তাল্পতাজনিত, সেটা নয়, এটা হবে না। অ্যালবিনিজম, সেটাও হবে না। অ্যালবিনিজমটা কি একটা মেলানিন রঞ্জকের অভাবে ত্বক নখ মানে এগুলোর ফ্যাকাশে হয়ে যাওয়া, এটাও হবে না। তাহলে সিকেল সেল অ্যানিমিয়া, সেটাও হবে না। এটা তো আমরা দেখেছি যে ডিএনএ বেস পেয়ারের যখন পরিবর্তন হয়, পয়েন্ট মিউটেশনের একটা উদাহরণ, তাহলে সেটাও হবে না। মানে হিমোগ্লোবিনের আকৃতিটা কাস্তের মতো হয়েছে, সেটা হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে, হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা হলে আমাদের কি হয়, এটা রক্ততঞ্চনকারী অপ্রয়োজনীয় প্রোটিন, যে ফ্যাক্টরটা 8 নাম্বার, 8 বা 9 এর অভাব থাকে, ফলে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে অস্বাভাবিক দেরি হয় বা বন্ধ হয় না। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে, কোন রোগে মানুষ সাধারণত লাল ও সবুজ বর্ণের পার্থক্য করতে পারে? কোন রোগের ফলে মানুষ লাল আর সবুজ বর্ণের পার্থক্য করতে পারে? অপশন এ বলেছে বর্ণান্ধতা, অপশন বি বলেছে মায়োপিয়া, অপশন সি বলেছে গ্লুকোমা, না অপশন ডি বলেছে ক্যাটারাক্ট, কোনটা? তাহলে এই যে ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট হলো চোখের, ক্যাটারাক্ট হলো চোখের চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে যায়, ছানি পড়া এইটা। তাহলে সেটা তো এই বর্ণান্ধতার সাথে মানে লাল সবুজ বর্ণ পার্থক্য করতে পারে না, যেটা সেটা কি রোগ, বর্ণান্ধ। আমি উত্তরটাই বলেছিলাম। গ্লুকোমা বা মায়োপিয়া কোনটাই হবে না। দেখুন এইগুলো হলো যেই কালার চিনতে পারছে না, সেটা বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস। আর তিনটেই হলো মায়োপিয়া, গ্লুকোমা বা এই ক্যাটারাক্ট, এই তিনটেই হলো চোখের সমস্যাজনিত রোগ। এই মায়োপিয়াটা হলো যখন চোখের দৃষ্টির ত্রুটি, চোখের দৃষ্টি হবে, কাছের জিনিস স্পষ্ট হয়, কাছের জিনিস যেটা সেটা স্পষ্ট হচ্ছে, কিন্তু দূরের জিনিস ঝাপসা হবে, সেটা মায়োপিয়া। তাহলে সেটা হবে না। তবে গ্লুকোমাটা কি, গ্লুকোমাটা হলো একটা চোখের আভ্যন্তরীণ একটা চাপ, যার অস্বাভাবিকতা বেড়ে গিয়ে অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটাও হবে না। আর এই ক্যাটারাক্টও তো হবে না, ছানি পড়লে সেটাকে আমরা ইয়ে বলি, ছানি পড়াটাকে আমরা ক্যাটারাক্ট বলি, এটাও হচ্ছে না। তিনটে হলো আমাদের চোখের সমস্যা জনিত, আর বর্ণান্ধতা সেটা কি আমাদের কালার জনিত। কোয়েশ্চেন তো চেয়েছে কালারের পার্থক্য করতে পারে না, তাহলে এটা কি হয়ে যাবে, কালার ব্লাইন্ডনেস এর সমস্যা। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়াটা হলো অপশন এ বলেছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, ওয়াই লিঙ্কড রোগ, অপশন সি বলেছে অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, অপশন ডি বলেছে অটোজোমাল প্রকট রোগ। তাহলে এই যে অপশন এ বলেছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, এটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ তো আমাদের থ্যালাসেমিয়ার এক্সাম্পল নয়। এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ কার, সেটা আমরা পড়ে জেনেছি যে বর্ণান্ধতা আর হিমোফিলিয়া, সেটা হলো এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ। ওয়াই লিঙ্ক জনিত কি, এটা এটাও হবে না থ্যালাসেমিয়া। ওয়াই ওয়াই লিঙ্ক এর কারণ হয় কি, ওই যে কানে অতিরিক্ত লোম থাকা, সেটা আর কি ওয়াই লিঙ্ক জনিত, যেটা ছেলেদের হবে। তারপর অটোজোমাল প্রচ্ছন্ন রোগ আর অটোজোমাল প্রকট। আচ্ছা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা কি, থিওরি পার্ট পড়ানোর সময় বলেছিলাম যে রোগ ডিজিজ গুলো ছিল সবগুলো প্রচ্ছন্ন, তাহলে প্রকটটা কি হবে, অটোজোমাল প্রকট, এটা হবে না, কারণ শুধু প্রচ্ছন্ন। তাহলে থ্যালাসেমিয়া হলো একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, কারণ এই যে থ্যালাসেমিয়ার জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিন অটোজোম অবস্থান করে এবং এটি
প্রচ্ছন্ন রোগ অর্থাৎ বাবা মা উভয়েরই এই রোগ বাহক হলে সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মানে প্রচ্ছন্ন মানে ডরমেন্ট অবস্থায় থাকবে বাবা বা মা, কারোর মধ্যে যদি এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, এবার দুজনেই যদি প্রচ্ছন্ন মানে দুজনেই যদি ডরমেন্ট অবস্থায় থাকে, তাহলে তার ছেলে মেয়ে মানে তার থেকে যেই ছেলে মেয়ে হবে সেটা কিন্তু প্রকট হবে। কারণ দুজনেই ডরমেন্ট অবস্থায় ছিল, যদি একজন ডরমেন্ট থাকে একজন স্বাভাবিক থাকে তাহলে হবে না, কিন্তু দুজনেই যদি ডরমেন্ট থাকে তার থেকে যেই ছেলে মেয়ে তো হবে তারা কিন্তু এই রোগটাকে ক্যারি করবে, কেননা তার মধ্যে সেটার প্রকট যেই বৈশিষ্ট্যটা প্রভাব পাবে, জিনের প্রকট বৈশিষ্ট্যটা চলে আসবে। আশা করছি ক্লিয়ার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে ডাউন সিনড্রোম হয় কোনটির কারণে? ডাউন সিনড্রোমটা হচ্ছে কোনটির কারণে? অপশন এ বলেছে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, 18 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, 6 ক্রোমোজোমের মনোজোমি, না 6 ক্রোমোজোমের ট্রাইজোমি, কোনটার জন্য হচ্ছে? তাহলে ডাউন সিনড্রোমটা কার জন্য হয়? ডাউন সিনড্রোমটা হয় আমাদের 21 নম্বর ক্রোমোজোমের, এটা অ্যান্সার উইল বি 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য। আশা করছি ক্লিয়ার। কারণ এটা আমরা থিওরি পার্টে পড়েছিলাম যে মানে এখানে এর জন্য এটা 47টি হয়ে যাবে, তার জন্য এই 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমি এটাও হবে না, 6 ক্রোমোজোমের মনোজোমি। 6 ক্রোমোজোমের মনোজোমিটা কার হয়? টার্নার সিনড্রোমের হয়। মনোজোমি মানে কি একটা বাদ, এক্স ও মানে এক্স ও হিসেবে থাকে, সেটা টার্নার সিনড্রোমের। তাহলে এটা তো ডাউন সিনড্রোমের নয়। 6 ক্রোমোজোমের ট্রাইজোমি, 6 ক্রোমোজোমের ট্রাইজোমি সেটাও হবে না, কারণ 6 ক্রোমোজোমের ট্রাইজোমি আমাদের যেই ক্লাইনফিল্টারের হয়, ক্লাইনফিল্টার রোগের জন্য এটা হয়। এটা কিন্তু ডাউন সিনড্রোমের হয় না। তাহলে ডাউন সিনড্রোমের কি হয়? 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। চলে আসে পরের কোয়েশ্চেন, বলেছে টার্নার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমাল বিন্যাসটা কি হবে? দেখুন যে টার্নার সিনড্রোম সেখানে কি হবে, যে মনোজোমি হবে। তো সেখানে মানে এক্স এক্স একটা তো আমরা দেখবো যে টার্নার সিনড্রোমে একটা এরকম আকারে হবে, এটা কার আছে প্রথমে আমাদের দেখতে হবে। আর একটা পার্ট যেটা না যে আমাদের এই এই এক্স ও মানে একটা অফ থাকবে, ঠিক আছে, সেটা থাকলে আমরা সেটাই করব। তো সেটা কার আছে? অপশন বি এর আছে। সেটা তো একদিকে হলো। আর একটা হলো যে দেখুন যে এই বাকি তিনটে হলো না, কারণ যে 44A প্লাস XX Y এটা কার হবে? যে 44টা অটোজোম আছে আর তিনটে XX Y, 6 ক্রোমোজোমের আরেকটা মানে একটা অ্যাড হয়ে গেছে, সেটা ক্লাইনফিল্টারে, তাহলে সেটা হলো না। এই পরের যেটা বলেছে 44A প্লাস মানে 44টা অটোজোম আর XXX, সেটা কার? সেটা ট্রিপল এক্স সিনড্রোম, এটা সুপার ফিমেল, সেটাও হবে না। তারপরে এই যে 40 মানে 45টা অটোজোম আর XY, এটা কার হয়ে যাবে? এটা কিন্তু একটা ক্রোমোজোমাল মানে এটা একটা অস্বাভাবিকতা, যেটা ডাউন সিনড্রোমের হয়। মানে 45টা অটোজোম মানে সিক্স ক্রোমোজোমে XY তো থাকছে, তার সাথে 45টা অটোজোম, কারণ তাতে 21 নম্বর ক্রোমোজোমে টাইজোমি হচ্ছে, তার জন্য 45টা অটোজোমটা একটা বেড়ে গেল। এই তিনটেই হলো না, তাহলে কি হয়ে গেল? এইটা। কারণ তার তো টার্নার সিনড্রোমে অটোজোম নাম্বারটা ঠিক থাকবে, শুধু 6 ক্রোমোজোমে যেটা হবে সেটা একটা মিসিং থাকবে, মনোজোমি হবে, তার জন্য। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ক্লাইনফিল্টার সিনড্রোম আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোমার বিন্যাস কি হবে? তাহলে ক্লাইনফিল্টার সিনড্রোম মানে কি? তার 6 ক্রোমোজোমে একটা এক্সট্রা থাকবে, তাই তো? তো তার জন্য দেখুন তার কিন্তু সবকটায় অটোজোম নাম্বার এক হবে, কেননা ক্লাইনফিল্টারে কিন্তু অটোজোম দেখুন 44A 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 তিনটেরই আছে ক্রোমোজোমাল নাম্বার, সবগুলো একই। তাহলে কি করব, যেটা আমাদের সেক্স ক্রোমোজোমটা একটা এক্সট্রা আছে, তাহলে এই অপশন ডি তে দেখুন এটা কি এক্সট্রা আছে না? তাহলে এটা হলো না, এটাও হলো না, কারণ এটা তো একটা তো মিসিং, মানে টার্নার সিনড্রোম। এটাও হলো না, এটা তো আমাদের নর্মাল স্বাভাবিক স্বাভাবিক পুরুষের স্ট্রাকচার এরকম হবে। আর তাহলে কি হয়েছে? এইটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, XX Y, কেননা একটা এক্সট্রা জুড়ে যাচ্ছে তার জন্য। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে লিঙ্কেজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লিঙ্কেজ যে শব্দটা প্রথম কে ব্যবহার করেছেন?
অপশন এ বলেছে মেন্ডেল, অপশন বি বলেছে সাটান ও বোভরি, অপশন সি বলেছে টি.এইচ মর্গান, না ডি বলেছে বিটসন। তাহলে লিঙ্কেজ, মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল হলো বংশগতি বিদ্যার জনক, তাই আমরা এলিমিনেট করলাম। তারপর হচ্ছে সাটান বোভরি, সাটান বোভরি ইনি কি করেছিলেন? ইনি বংশগতির ক্রোমোজোম তত্ত্বের প্রস্তাব করেছিলেন, সেটাও এলিমিনেট করলাম। তারপর বলেছে টি.এইচ মর্গান, আচ্ছা তারপর ডি বলেছে বেটসন, বেটসন ইনি কি করেছিলেন? জেনেটিক্স প্রথম ব্যবহার করেছিলেন, ডান, এটা এলিমিনেট করলাম। তাহলে কি হয়ে যাবে? অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। এই টি.এইচ মর্গান ইনি ড্রসোফিলা মাছের উপর পরীক্ষা করার সময় প্রথম লিঙ্কেজ বা জিনগুলির একসঙ্গে থাকার প্রবণতা পর্যবেক্ষণ করেন এবং শব্দটি ব্যবহার করেন। আশা করছি ক্লিয়ার। চলে আসবে নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে মিওসিস কোষ বিভাজন কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? মিওসিস এর কোথায় কখন ক্রসিং ওভার ঘটে? তাহলে অপশন এ বলেছে লেপ্টোটিন, অপশন বি বলেছে জাইগোটিন, অপশন সি বলেছে প্যাকাইটিন, আর অপশন ডি বলেছে ডিপ্লোটিন। তাহলে আমাদের কোনটা হবে? দেখুন এই যে এই বলেছে ক্রসিং ওভারটা কার ঘটে, আমরা পড়ানোর সময় বলেছিলাম যে কোন ফেজে ক্রসিং ওভারটা ঘটে সেটা মেনশন করেছিলাম। তাহলে বাকি তাহলে বলি যে এলিমিনেটটা কোনটা আমরা করছি? এই যে লেপ্টোটিন, লেপ্টোটিন হলো আমাদের প্রোফেজ 1 এর শুরুতে ক্রোমোজোম গুলির সরু সেতুর মতো দৃশ্যমান, তাহলে সেটা হবে না, প্রথমে এলিমিনেট করছি। তারপর বি বলেছে জাইগোটিন, জাইগোটিনটা কি? সমসংস্থ ক্রোমোজোম গুলি যে জোট বেঁধে থাকে সেটা, তাহলে এলিমিনেট করছি। তারপর বলেছে প্যাকাইটিন, আচ্ছা তারপর বলেছে ডিপ্লোটিন, ডিপ্লোটিনটা কি বলছে? যে ক্রসিং ওভার সম্পূর্ণ হওয়ার পর ক্রোমোজোম গুলি পরস্পর থেকে ছুটতে শুরু করে, এই সময় কি হয়? ডিপ্লোটিন হয় কাইজমা বা এক্স আকৃতির এরকম এক্স আকৃতির হবে দুটোই মিলে, তাহলে সেটাও হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? প্যাকাইটিন। মিওসিস 1 এর প্রোফেজ 1 দশার এই প্যাকাইটিন যে উপদশা, সেখানে সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড গুলির মধ্যে দেহাংশের বিনিময় হবে। এই যে দেহাংশের বিনিময় হয় তাকেই আমরা কি বলি? তাকে আমরা বলি ক্রসিং ওভার। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে মাল্টিপল অ্যালিলের উদাহরণ কি? আমাদের উদাহরণ কি ধরবো? অপশন এ বলেছে মোটর গাছের উচ্চতা, অপশন বি বলেছে মানুষের গায়ের বর্ণ, অপশন বি বলেছে মানুষের এবিও ব্লাড গ্রুপ, নাকি ডি বলেছে সন্ধ্যা মালতী ফুলের বর্ণ। তাহলে মটর গাছের উচ্চতা, এই মটর গাছের উচ্চতা এটা মাল্টিপল উদাহরণ দ্বারা, এটা মানে এটা কি? মটর গাছের উচ্চতা দুটোর মধ্যেই হবে, মানে টি এটা হবে না, কারণ এই ক্যাপিটাল টি স্মল টি মানে এই টি দুটোর জন্য করছে, মাল্টিপল অ্যালিল তো নয়, দুটোর জন্য হচ্ছে, তাই এলিমিনেট করছি। মানুষের গায়ের বর্ণ সেটাও হবে না। তারপর মানুষের এবিও ব্লাড গ্রুপ নাকি সন্ধ্যা মালতী, হচ্ছে সন্ধ্যা মালতী যেটা সেটাও কিন্তু ওই আর এর উপর হচ্ছে, তাই সেটাও হবে না। অ্যান্সার ইজ দা এবিও ব্লাড গ্রুপ। কারণ এইটি এই কোনো বৈশিষ্ট্য বা জিন দুইয়ের অধিক অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ম্যাচডেবল অ্যালিল বলে। মানুষের রক্তের গ্রুপ তিনটি অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাই দুটোর বেশি যেহেতু, তাই আমরা এটাকে মাল্টিপল অ্যালিল বলছি। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে F1 জনুর জীবের জিনোটাইপ জানার জন্য যে সংক্রয়ণ করা হয় তাকে কি বলবো? অপশন এ বলেছে টেস্ট ক্রস, অপশন বি বলেছে ব্যাক ক্রস, অপশন সি বলেছে মনোহাইব্রিড ক্রস, না অপশন ডি বলেছে ডাইহাইব্রিড ক্রস। F1 জনুর জীবের যে জিনোটাইপ সেটা জানার জন্য আমরা কি সংক্রয়ণ করব? তাহলে যদি আমরা এই ব্যাকের দিক থেকে যাই তাহলে ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস সেটা তো হবেই না, কেননা এটি দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংক্রয়ণ। তারপর বলেছে মনোহাইব্রিড, মনোহাইব্রিড কি? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, সেটাও হবে না। তারপর বলেছে ব্যাক ক্রস, ব্যাক ক্রসে কি জানি আমরা? ব্যাক ক্রস থেকে জানি যে যে F1 জনু জীবকে যখন তার যে কোনো জনিত্রীর সাথে সংকরণ করানো হয় তখন তার থেকে আমরা ব্যাক ক্রস পাবো, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা টেস্ট ক্রস।
কারণ এই টেস্ট কস্টের মাধ্যমে আমরা কোনো প্রকট বৈশিষ্ট্যের জীবের জিনোটাইপ বিশুদ্ধ না সেটা সংকর তা জানতে পারি। আর এই জীবটির সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন জনিত্রীর সংকরণ ঘটানো হয়, একেই আমরা কি বলি, টেস্ট কজ। ঠিক আছে, ক্লিয়ার? F1 এ যেটা উৎপন্ন হবে F1 অপত্যে, সেটার সাথে আমরা তার যে প্রচ্ছন্ন সেটাকে করব সংকরণ, সেখান থেকে যেটা পাবো সেটাই হলো তার টেস্ট কজ। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংক্রায়নে F1 জনিতে কি প্রকার উদ্ভিদ উৎপন্ন হবে? তাহলে অপশন এ বলেছে সকল বিশুদ্ধ লম্বা, বি বলেছে সকল সংকর লম্বা, সি বলেছে 50% লম্বা 50% বেটে, নাকি সবাই বেটে। তাহলে কোনটা হবে? আমরা যদি বিশুদ্ধ লম্বা নিয়ে মানে টিটি, এই টিটির সাথে এটা যদি সংক্রায়ন করি, কাছ থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি ধরনের হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এটা কি ধরনের হবে? এটা এটাই আমরা জেনেছিলাম কি এখানে প্রকট প্রকট বৈশিষ্ট্য হিসেবে তার লম্বা বৈশিষ্ট্যটাই নেবে, তাই আমরা অ্যান্সার কি দেবো যে এটা সকল সংকর লম্বা, তাই না? সেটাই আমরা জেনেছিলাম। আর বাকি তিনটে এখানে হবে না, কারণ আপনার যে সকল 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 বিশুদ্ধ লম্বা সেটা কিন্তু নয়। আর আর কেননা বিশুদ্ধ লম্বাই তো নয়, শুধু টিটি, যদি শুধু টিটি হতো তাহলে আমরা বলতে পারতাম বিশুদ্ধ লম্বা, কিন্তু কি উৎপন্ন হচ্ছে, টি স্মল টি আর ক্যাপিটাল টি, তার মানে কি শঙ্করা দুটোর মধ্যে মিক্সড হচ্ছে, তাহলে এটা লম্বা কিন্তু সেটা শঙ্কর লম্বা। 50% লম্বা বা 50% বেটে সেটাও হচ্ছে না, বা সকলেই বেটে সেটাও হচ্ছে না। তাহলে এই তিনটে কোনোটাই হচ্ছে না, হয়ে যাবে বি। তারপর বলেছে সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এটি কিসের উদাহরণ? সিকেল সেল অ্যানিমিয়াটা এটি কিসের উদাহরণ? তাহলে অপশন এ বলেছে সেক্স লিঙ্কড রোগ, বি বলেছে অসম্পূর্ণ প্রকটতা, সি বলেছে পয়েন্ট মিউটেশন, নাকি ডি বলেছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে এই সেক্স লিঙ্ক রোগ, এই সিকেল সেল অ্যানিমিয়া কি? সেক্স লিঙ্ক কি? এটা তো সেক্স লিঙ্ক নয়। সেক্স লিঙ্ক জন্য কি হয়? হিমোফিলিয়া হয়, বন্ধ্যত্ব হয়, এগুলো হয়। তাহলে এটা হবে না। অসম্পূর্ণ প্রকটতাটা কার? অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম যে সন্ধ্যা মালতীর রংটা যে একটা লাল আর সাদা নিয়েছিলাম, সেটাকে সংকলন করলে গোলাপি হবে, সেইটা। তাহলে সেটাও হবে না। তারপর পয়েন্ট মিউটেশন, আচ্ছা। তারপর ক্রোমোজোমাল ডিসঅর্ডারও হবে না। ক্রোমোজোমাল জিনের মানে পরিবর্তনগত এটা হবে না, হয়ে যাবে এটা সিকেল সেল অ্যানিমিয়া পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন যেটা কি হয়, যে যেটাতে কোন রোগের হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন জিনের একটি মাত্র বেস পেয়ারের পরিবর্তনের ফলে হয়। এতে জিএসি মানে ট্রিপল টুই মানে ট্রিপল কোডন হিসেবে তো থাকবে, সেখানে জিএসি কোডনটির পরিবর্তিত হয়ে জিটিজি হয়ে যায়, ফলে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিডের বদলে ভ্যালিন যুক্ত হয়। মানে আমি থিওরিতে বলেছিলাম যে ট্রিপল কোডন হবে, তো এই জিএজি এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে, এই জিটিজি মানে এর জায়গায় টি রিপ্লেস হচ্ছে, এর ফলে ডিএনএ বেস পেয়ারের পরিবর্তন হচ্ছে। তার সেটার কারণ হিসেবে কি হচ্ছে, সিকেল সেল অ্যানিমিয়া। এর ফলে রক্তে আমাদের দেখতে কাস্তের মতো হয়। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। বলেছে জিন শব্দটি কে প্রবর্তন করেছিলেন? জিন শব্দটা কে প্রবর্তন করে? তাহলে অপশন এ বলেছে মেন্ডেল, অপশন বি বলেছে বেটসন, অপশন সি বলেছে জোহানসেন, নাকি অপশন ডি বলেছে মর্গান। কোনটা? তাহলে দেখুন আপনার মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল বংশগতিবিদ্যার জনক। মেন্ডেল পরীক্ষা এক সংকর দ্বিসংকর, তাহলে সেটা তো ওখানে হবে না। চেয়েছে জিন শব্দটি কে প্রবর্তন করে, তাহলে এটা হবে না। তারপর হচ্ছে বেটসন, বেটসন বেটসন একটা জেনেটিক্স এর শব্দটি প্রবর্তন, এটাও হবে না। তারপর বলেছে জোহানসন, আচ্ছা। তারপর হচ্ছে মর্গান, মর্গানটা কি? মর্গান যিনি লিঙ্কেজ আবিষ্কার করেন, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা জোহানসেন। জোহানসেন, তাহলে ড্যানিশ উদ্ভিদ বিজ্ঞানী উইলহেম জোহানসেন, উনি 1909 সালে বংশগতির এককের জন্য জিন যে শব্দটি সেটি প্রবর্তন করেন। তিনি ফিনোটাইপ ও জেনোটাইপ শব্দ দুটির প্রবর্তন
করেছিলেন। আশা করছি ক্লিয়ার। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে ডিএনএ ডাবল হেলিক্স এই মডেলের প্রবক্তা কারা? ডিএনএ যে ডবল হেলিক্স তার প্রবক্তা কারা? অপশন এ বলেছে মেন্ডেল ও মর্গান, বি বলেছে ওয়াটসন ঠিক, সি বলেছে ডিডেল ও ট্যাটাম, নাকি ডি বলেছে হার্সি ও চেজ। কোনটা? তাহলে অপশন এ যেটা মেন্ডেল আর মর্গান তারা কি করেছিলেন, এরা এই দুজন বিজ্ঞানী হলো বংশগতিবিদ্যা সংক্রান্ত দুই প্রধান বিজ্ঞানী, এনারা কিন্তু ডিএনএ সংক্রান্ত নয়। তারপর বিডেল ও ট্যাটাম এরা কি করেছিলেন, এরা এক জিন এক উৎসেচক, একটা জিন আর একটা উৎসেচক এই থিওরিটা এই এই হাইপোথিসিসটা দিয়েছিলেন বিডেল ও ট্যাটাম, তাহলে এটাও হবে না। তারপর হার্সি আর চেজ এনারা কি করেছিলেন, এরা যে ডিএনএ জেনেটিক বস্তু সেটা বলেছিলেন, সেই যে জেনেটিক বস্তু যেটা প্রোটিন নয় সেটা প্রমাণ করেছিলেন, তাহলে এটাও হবে না। কারণ কোয়েশ্চেনটা চেয়েছে ডিএনএ ডাবল হেলিক্স, এটা কে মডেলটা কার? তো এই ওয়াটসন ও ক্রিকে কত সালে করেছিলেন? 1953 সালে করেছিলেন এটা। তাহলে তারপর কি বলছে যে এই 1953 সালে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও মরিস উইলকিন্স এর এক্স রে ডিফ্র্যাকশন তথ্যের উপর ভিত্তি করে ডিএনএ বিখ্যাত যে দ্বিতন্ত্রী যে সর্পিল ডাবল হেলিক্স মডেলটি প্রস্তাব করেন। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসছি আমার নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন ডিএনএ তে যে থাইমিন থাকছে তার পরিপূরক বেস কোনটি? ডিএনএ তে যে থাইমিন থাকছে তার পরিপূরক বেস কোনটা? তাহলে এ অ্যাডিনোসিন, বি গুয়ানিন, সি সাইটোসিন, নাকি ডি ইউরাসিল, কোনটা? তাহলে বলি যে এই যে ইউটা কার থাকবে? ইউটা তো আরএনএ থাকবে, এটা ডিএনএ চেয়েছে, তাহলে এটা প্রথমেই এলিমিনেট করবো, কেননা ডিএনএ আরএনএ তে কি থাকবে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, তাহলে তার জন্য প্রথমেই আমরা এলিমিনেট করছি। তারপর সাইটোসিন কার সাথে যুক্ত হবে? সাইটোসিন হবে সাইটোসিন গুয়ানিনের সাথে, তাহলে এটা এলিমিনেট করবো। গুয়ানিন সাইটোসিনের সাথে, তাহলে এটাও এলিমিনেট করবো। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা অ্যাডিনিন, কারণ এই থাইমিন এর সাথে টি ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাই বলেছি ডিএনএ ডাবল হেলিক্সে বেস পেয়ারিং এর নিয়ম অনুযায়ী অ্যাডেনিন সর্বদা থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা এবং গুয়ানিন সর্বদা সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। আশা করছি ক্লিয়ার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেনটা দেখে নিন। বলেছে ডিএনএ থেকে আরএনএ তৈরি এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ফার্স্টে বলেছে ট্রান্সলেশন, তারপর বলেছে ট্রান্সক্রিপশন, তারপর বলেছে রেপ্লিকেশন, নাকি ট্রান্সডাকশন। আচ্ছা, ট্রান্সডাকশন সেটা কি ব্যাকটেরিওফাজের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে অন্যতে যে রূপান্তর, জিনের স্থানান্তর, তাকে, তাহলে এটা হচ্ছে না, এলিমিনেট করছি। তারপর রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ যেটা উৎপন্ন হচ্ছে সেটা রেপ্লিকেশন, সেটাও এলিমিনেট করছি। তারপর বলেছে ট্রান্সক্রিপশন, আচ্ছা, তারপর ট্রান্সলেশন হলো কি, আর যেখানে যে এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে তখন সেটাকে ট্রান্সলেশন বলছে, তাহলে এটাও হবে না। ডিএনএ থেকে যখন আরএনএ উৎপন্ন হয় সেটা করার মাধ্যমে ট্রান্সক্রিপশন, এই প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষের প্রক্রিয়াটা, আরএনএ থেকে প্রোটিন আগের কোয়েশ্চেনে কিন্তু আমরা বলে দিয়েছি, বলুন কি হবে? দেখে নিন অপশনটা। ফার্স্ট এ বলেছে ট্রান্সলেশন, বি বলেছে ট্রান্সক্রিপশন, সি বলেছে রেপ্লিকেশন, আর ডি বলেছে রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে কোনটা হবে? তাহলে আরএনএ থেকে প্রোটিন সেটা কি কখনো রিভার্স ট্রান্সক্রিপশন হয়? রিভার্স ট্রান্সক্রিপশন তো একদমই না, এটা হবে না। রিভার্স মানে কি? উল্টো, মানে যখন মানে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে সেই তাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলি, তাহলে সেটা হবে না। রেপ্লিকেশন মানে কি? যেখানে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে, ঠিক আছে, সেটাও হবে না। তারপর ট্রান্সক্রিপশন যেখানে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে, তাহলে সেটা হচ্ছে না। ট্রান্সলেশন তাহলে যেখানে আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হচ্ছে সেটা হয়ে যাবে ট্রান্সলেশনের ট্রান্সলেশনের মেন বিষয়বস্তু। ক্লিয়ার? যে ট্রান্সলেশনে রাইবোজোমের এমআরএনএ জেনেটিক কোডন পড়ে সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল বা প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক আছে,
বোঝা গেছে? চলে যাই নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন হলো, নিচে কোন নাইট্রোজেন বেসটি ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে থাকে না? কোনটা ডিএনএ এর মধ্যে থাকে, কোনটা আরএনএ তে থাকে না? আপনারাই বলুন কি হবে। থিওরিতেও বলেছি, কোয়েশ্চেনের মধ্যে বলেছি, বলুন কি হবে। অপশন এ বলেছে অ্যাডেনিন, অপশন বি বলেছে গুয়ানিন, অপশন সি বলেছে ইউরাসিল, অপশন ডি বলেছে থায়ামিন। তাহলে কোনটা নাইট্রোজেন বেস ডিএনএ তে ডিএনএ তে থাকছে কিন্তু আরএনএ তে কোনটা থাকবে না? এই ইউরাসিলটা। কারণ অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন তিনটেই থাকবে, তাহলে থাকবে না যেটা, সেটা ইউরাসিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। বলেছে কোন নিচের কোন নাইট্রোজেন বেসটি আরএনএ তে থাকে কিন্তু ডিএনএ তে থাকে না? আরএনএ তে থাকছে কিন্তু ডিএনএ তে থাকবে না কে? এই থাকবে না এটাই ইউরাসিলটা। কারণ ডিএনএ তে কি থাকে? এ ডিএনএ তে এ টি জি সি, আর আরএনএ তে কি থাকে? এ ইউ জি সি। তাহলে ডিএনএ তে কি মিসিং? এই ইউরাসিলটা মিসিং। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে, মানুষের মধ্যে কোনটি ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা হিসেবে আমরা দেখব? তাহলে অপশন এ বলেছে এ গ্রুপ, অপশন বি বলেছে বি গ্রুপ, অপশন সি বলেছে এ বি গ্রুপ, নাকি অপশন ও গ্রুপ? ও গ্রুপ আর সার্বজনীন ডোনার, ইউনিভার্সাল ডোনার। আচ্ছা, এ গ্রুপ। এ গ্রুপ কি? এ গ্রুপ শুধু এ গ্রুপকে রক্ত দিতে পারবে, আর কাকে দিতে পারবে? এ আর এ বি কে দিতে পারবে। তাহলে এটা হবে না। বি গ্রুপ কি করবে? ও বি কে দিতে পারবে আর শুধু এ বি কে দিতে পারবে, তাহলে সেটাও হবে না। সর্বজনীন দাতা মানে কি? যে সবাইকে দিতে পারবে, ঠিক আছে। তারপর এবি গ্রুপ, এবি গ্রুপ কে বলা হয় সর্বজনীন গ্রহিতা। এবি গ্রুপ সবার থেকে রক্তটা নিতে পারবে কিন্তু শুধু দিতে পারবে শুধু এবি কে, তাহলে সেটা হবে না। তাহলে কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট আনসার। কারণ ও ও ও এর পৃষ্ঠে কোনো এ ও বি অ্যান্টিজেন কোনোটাই থাকে না, তাই এই রক্তে যে কোনো গ্রুপের মানুষই দিতে পারবে, যেহেতু এর এর মানে এর পৃষ্ঠে এই ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকছে না, তাই এ সব ধরনের মানুষকেই দিতে পারবে, রক্তটা ডোনেট করতে পারবে। আশা করছি ক্লিয়ার। তো আমাদের বংশগতির উপর এই 40টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো। ওকে, টাটা।